টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ধ্বনি পরিবর্তন কি। এই শব্দটার অ্যান্সারটা স্পষ্ট অ্যান্সার যেটা সেটা হলো শব্দের উচ্চারণ পরিবর্তন। ধ্বনি পরিবর্তন হলো শব্দের উচ্চারণ পরিবর্তন, অর্থের বা অন্য কোনো পরিবর্তন না। কিন্তু ধ্বনি পরিবর্তনটা যে আছে এটা প্রধানত কয়টি কারণে হয়ে থাকে? এটা প্রধানত তিনটি কারণে হয়ে থাকে। সেই তিনটি কারণ থেকে আমরা শুরু করব আজকে। ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে। তিনটি কারণ কি কি দেখি। এক নম্বর কারণ যেটা আছে সেটা হলো এই ধ্বনি পরিবর্তনটা আঞ্চলিকতার কারণে হয়ে থাকে। আঞ্চলিকতা এর কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। দুই নম্বর কারণ হলো কোনো সময় আমরা দ্রুত কথা বলতে গেলে সেই ক্ষেত্রেও ধ্বনির পরিবর্তন হয়, দ্রুত কথা বলা। তিন নম্বর কারণ হলো এই ধ্বনি পরিবর্তনটা কোনো কথায় গুরুত্ব দেওয়ার জন্য ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। গুরুত্ব প্রদানের জন্য ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। একটু খেয়াল করতে হবে, এই তিনটা কারণে বেসিক্যালি ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আরো কয়েকটা কারণ আছে সবাই উল্লেখ করে, তবে মূল কারণ হলো এই তিনটা যে ধ্বনি পরিবর্তন হওয়ার। দ্রুত কথা বলার কারণে আর গুরুত্ব দেওয়ার কারণে কিভাবে ধ্বনি পরিবর্তন হবে এটা দেখবো। আঞ্চলিকতার কারণটা খুব ইজি, কারণ আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হচ্ছে এইভাবে। দেখেন, আমরা ঢাকায় একটা শব্দ বলি পানি। ঢাকায় একটা শব্দ কি বলি? পানি। সেই পানি শব্দটাকে নোয়াখালীতে কি বলে? হানি। এখানে শব্দটা ছিল পানি আর পানি শব্দ হয়ে গেছে কি? হানি। সুতরাং আঞ্চলিকতার কারণে সেটা ধ্বনি পরিবর্তন হয়ে কি হয়েছে? হানি হয়ে গেছে। দ্রুত কথা বলার সময় অনেক সময় ধ্বনির পরিবর্তন হতে পারে। যেমন দেখেন, আমরা একটা শব্দ বলি ফার্ম গেট। এই ফার্ম গেট শব্দটাকে দ্রুত কথা বলার সময় দেখবেন অনেকেই উচ্চারণ করে ফাঙ্গেট। উচ্চারণ করে কি? ফাঙ্গেট। আর আরেকটা বিষয় আছে, কোনো কথায় গুরুত্ব দেওয়ার জন্য কি হতে পারে? ধ্বনির পরিবর্তন হতে পারে। গুরুত্ব দেওয়ার জন্য যেমন দেখেন, অনেক সময় আমরা বলি কোনো বিষয় বলছি পাকা। পাকা শব্দটাকে অনেক সময় আমরা বলি কি? পাক্কা। এই যে পাকা শব্দটা যে পাক্কা হলো, এটা বলা হয় মূল কারণ কি? ধ্বনি পরিবর্তন। যেমন দেখেন, কোনো ভাই তার আর কোনো ভাইকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার মেয়ের বিয়ে তো পাক্কা। এখানে পাকা না বলে পাক্কা বলার মূল কারণে ছিল একটা, সেটা ধ্বনির গুরুত্ব দেয়া। এই গুরুত্ব দেওয়াটা যে আছে এক্ষেত্রে কি হয়? ধ্বনির পরিবর্তন হতে পারে। কেমন? পাকা থেকে পাক্কা। একটু খেয়াল করতে হবে, ধ্বনির পরিবর্তনটা আমরা দুই ভাগে ভাগ করে পড়বো। সেই দুটো ভাগ কি? দুই ভাগ। এটা অবশ্য অনেক বইতে দেয়া নেই কিভাবে দুটো ভাগ করব। আমরা সেই দুটো ভাগ কিভাবে করবো, একটা হলো স্বরধ্বনির পরিবর্তন প্রথমে, আর আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন আর দুই নাম্বার হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই দুইটা মাধ্যমে আমরা ধ্বনির পরিবর্তনগুলো জানবো। ফার্স্ট যেটা জানবো সেটা হলো স্বরধ্বনির পরিবর্তন, মানে স্বরধ্বনির যেখানে আগমন বা প্রস্থানের মাধ্যমে ধ্বনি পরিবর্তন সেটা স্বরধ্বনির পরিবর্তন, আর ব্যঞ্জন ধ্বনির আগমন বা প্রস্থানের মাধ্যমে যে ধ্বনি পরিবর্তন সেটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। একটু সবাই ফার্স্ট যে ইয়েটা দেখবো আমরা, এখান থেকে যদি শুরু করতে যাই তাহলে আমরা শুরু করবো এভাবে, স্বরাগমের মাধ্যমে। একটা বিষয় খেয়াল করতে হবে, প্রথমে যেটা আছে সেটা হলো স্বরাগম। আচ্ছা, এই যে স্বরাগমটা যে আছে, স্বরাগম শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? স্বরাগম শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই। একটা হলো স্বর, মানে হলো স্বরধ্বনি, প্লাস আগম। আগম শব্দটা হলো আসা বা আগমন, যেটাই আমরা বলি। তাহলে আমরা কথাটা কি পেলাম? স্বরাগম মানে হলো স্বর যোগ আগম, অর্থাৎ স্বরধ্বনির আগমন। আমরা প্রত্যেকটা ধ্বনি পরিবর্তনের যে ইয়েগুলো আছে, ক্লাসিফিকেশনগুলো আছে, এই ক্লাসিফিকেশনগুলোতে আমরা কোনোটাই কিন্তু সংজ্ঞা জানবো না, সরাসরি শব্দগুলোকে বিশ্লেষণ করেই আমরা ধ্বনি পরিবর্তনটা শিখতে পারি। তো এখানে কি বলছিলাম? স্বর যোগ আগম, এর মানে হলো স্বরাগম। তার মানে স্বরধ্বনির আগমন হলেই সেখানে আমরা কি বলবো? স্বরাগম। তার মানে কোনো শব্দে যদি কখনো স্বরধ্বনির আগমন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্বরাগম। একটু দেখি, আমরা এখানে শুরু করতে পারি। যেমন একটা শব্দ আছে স্টেশন। এই যে স্টেশন শব্দটা যে আছে, এই শব্দটাকে আবার কেউ কেউ অনেক সময় উচ্চারণ করে স্টেশন।
একটু খেয়াল করতে হবে। এই স্টেশন শব্দটা পরিবর্তন হয়ে কি হয়েছে স্টেশন। একটু দেখবেন এখানে স্টেশন শব্দের মধ্যে নাই, কিন্তু স্টেশন শব্দের মধ্যে একটা অতিরিক্ত অংশ আসছে, যে আসছে সেটাকে সেটা রস্যই। এখন কথা হলো এই রস্যইটা স্বর না ব্যঞ্জন? অবশ্যই রস্যইটা একটা কি স্বর। এখন কথা হলো এই স্বরটা মূল শব্দের মধ্যে ছিল কিনা? অবশ্যই ছিল না। তাহলে মূল শব্দের মধ্যে ছিল না, আর এখানে এটার কি হয়েছে আগমন হয়েছে। তাহলে একটু খেয়াল করতে হবে, স্বরধ্বনি ছিল না, সেই স্বরধ্বনির কি হয়েছে আগমন হয়েছে, সুতরাং এটা স্বরাগম। দেখুন আরেকটা উদাহরণ আমরা দেখি। আমরা একটা শব্দ বলি রাত। এই যে রাত শব্দটা যে আছে এটার উচ্চারণটা কিন্তু আমরা অনেক সময় আবার এরকম করি রাইত। একটু দেখতে হবে রাত শব্দটা যে আছে এর মধ্যে নাই, কিন্তু রাইত শব্দের মধ্যে একটা অতিরিক্ত অংশ আসছে, সেটা কি রস্যই। তো এবার বলুন তো রস্যইটা স্বর না ব্যঞ্জন? অবশ্যই রস্যইটা একটা স্বর। এখন বলতে এই স্বরটা কি মূল শব্দের মধ্যে ছিল না? ছিল না। তো এই শব্দটার মধ্যে রাতের মধ্যে নাই, কিন্তু রাইতের মধ্যে একটা অতিরিক্ত অংশ আসছে, সেটা কি রস্যই, আর রস্যইটা হলো স্বর। যেহেতু স্বর ছিল না সেই স্বরের আগমন হয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলবো স্বরাগম। একটু খেয়াল করতে হবে। আরেকটা শব্দ দেখলাম, আমি একটা শব্দ দেখি আশ। এই যে আশ শব্দটা যে আছে এই শব্দটাকে আমরা অনেক সময় আমরা বলি আশা। একটু দেখতে হবে আশ শব্দের মধ্যে নাই, কিন্তু আশা শব্দের মধ্যে একটা অতিরিক্ত অংশ আসছে, সেটা কি আসছে দেখুন। এখানে অতিরিক্ত অংশ আসছে আ, যেটা স্বয়ের শেষে ছিল না। এই যে আ এখানে ছিল না, সেই আটা একটা স্বর না ব্যঞ্জন? অবশ্যই একটা স্বর। এই স্বরটা এখানে ছিল না, সুতরাং এখানে এটার কি হয়েছে আগমন হয়েছে। ঝড় ছিল না, আর স্বরের যদি আগমন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো স্বরাগম। একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে কয়টা স্বরাগম দেখেছি? এই একটা স্বরাগম আমরা দেখেছি, আর এখানে একটা স্বরাগম দেখেছি, আর এখানে একটা স্বরাগম দেখেছি। একটু ভালো করে দেখলে বুঝবো। এখন এই স্বরাগমটা যে আছে স্বরাগমটা তিন ভাগে বিভক্ত, কারণ এখানে কিন্তু তিনটি স্থানে স্বরের আগমন হয়েছে। শব্দের প্রথমে স্বরের আগমন হয়েছে এটা, আর এটা হলো শব্দের মাঝে স্বরের আগমন হয়েছে, আর এটা হলো শব্দের শেষে স্বরের আগমন হয়েছে। যদি শব্দের প্রথমে স্বরের আগমন হয় তাহলে সেটাকে আমরা বলি আদি স্বরাগম। কি বলি সেটাকে? আদি স্বরাগম। শব্দের মাঝে যদি কোনো স্বরের আগমন হয় তাহলে সেটাকে আমরা কি বলি নয়, তাহলে সেটা হবে মধ্য স্বরাগম। আর যদি শব্দের শেষে স্বরের আগমন হয় তবে সেটা হবে অন্ত স্বরাগম। একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমরা দেখেছি স্টেশন থেকে যে স্টেশন হয়েছে এখানে স্বরের আগমন হয়েছে শব্দের প্রথমে, সুতরাং এটা কি হবে আদি স্বরাগম। আর এখানে রাত থেকে যে রাইত হয়েছে এখানে স্বরের আগমন হয়েছে কিন্তু শব্দের মাঝে, সুতরাং এটা হবে কি মধ্য স্বরাগম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আশা থেকে যে আশা হয়েছে এখানে স্বরের আগমন হয়েছে শব্দের শেষে, সুতরাং এটা হবে কি অন্ত স্বরাগম। বুঝে আসছে বিষয়টা? এরপর আরেকটা যেটা আছে সেটা হলো স্বরলোপ। এও দেখতে হবে স্বরলোপ কোনটা। স্বরলোপ একটু দেখতে হবে বিষয়টা স্বরলোপ কি। এটাকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই, একটা হলো স্বর আর আরেকটা পাই কি লোপ। স্বর মানে হলো স্বরধ্বনি আর লোপ মানে হলো বাদ যাওয়া। তার মানে দাঁড়াচ্ছে কি স্বরলোপ মানে হলো স্বরধ্বনি বাদ যাওয়া। একটু ভালো করে খেয়াল করতে হবে। আর স্বরাগম শব্দের অর্থ কি ছিল? স্বরধ্বনির আগমন হওয়া। তাহলে আমরা কি এরকম বলতে পারি না যে স্বরলোপ হলো স্বরাগমের বিপরীত? যেহেতু স্বরাগম অর্থ আসা আর স্বরলোপ অর্থ স্বর চলে যাওয়া, সুতরাং স্বরলোপ হলো স্বরাগমের বিপরীত। তাহলে আমরা একটু খেয়াল করব, এখানে আমরা বিপরীত করে দিলেই কিন্তু স্বরলোপ হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি আমি এরকম লিখি, এখানে ছিল স্টেশন, স্টেশন থেকে যদি আমি লিখি স্টেশন, তবে সেটা কি হবে স্বরলোপ, কারণ এখানে যে স্বরটা ছিল সেই স্বরটা এখানে কি হয়েছে লোপ পেয়ে গেছে। আবার যদি একই রকম ভাবে আমরা এখানে রাইত থেকে লিখি রাত, তাহলে সেটাও কি হয়ে যাচ্ছে স্বরলোপ হয়ে যাচ্ছে। ছিল রস্যইটা যে আছে এই রস্যইটা মাছ থেকে লোপ হয়ে গেছে। আর এখানে কি আছে আশা, আশা থেকে যদি আমরা ঠিক একই রকম ভাবে লিখি আশ, তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে স্বরের লোপ হয়ে যাচ্ছে। আর এইরকম ভাবে স্বরের লোপ হওয়াকে আমরা কি বলি স্বরলোপ। স্বরলোপ ঠিক তিন ভাগে বিভক্ত, এটা হলো আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ,
অন্তঃস্বরলোপ, যেহেতু এখানে শব্দের প্রথম থেকে স্বর লোপ পেয়েছে, সুতরাং এটা হবে আদি স্বরলোপ। আর যেহেতু রাইট থেকে রাত, এখানে শব্দের মাঝ থেকে স্বরের লোপ হয়েছে, সুতরাং এটা হবে মধ্য স্বরলোপ। আর যেহেতু আশা যে আছে, আশার মধ্যে শব্দের শেষ থেকে স্বরের লোপ হয়েছে, সুতরাং এটা হবে কি অন্ত স্বরলোপ। বিষয়টা বুঝে আসছে? জাস্ট বিপরীত করে দিলেই স্বরলোপ হয়ে যাচ্ছে কার? আদি স্বরাগমের বিপরীত করলে। এরপর আরেকটা টপিক যেটা আছে সেটা হচ্ছে অপিনিহিতি। এটা দেখতে হবে সবাইকে। অপিনিহিতি যে টপিকসটা আছে এটা কি? অপিনিহিতি করার মাধ্যম হলো দুইটা মাধ্যমের। একটা কি? একটা হলো শব্দের মাঝে, শব্দে রস্যই অথবা রস্যৌ যেখানে থাকে তার থেকে আগে উচ্চারিত হবে। আগে উচ্চারিত হবে। কিভাবে একটু খেয়াল করতে হবে, রুলসটা দেখলে সবচেয়ে ভালো বুঝে আসবে। যেমন আমি একটা শব্দ লিখলাম সাধু, দেখতে হবে সবাইকে। এই সাধু শব্দটা যে আছে, এখানে রস্যটা ধয়ের আগে আছে না পরে আছে? অবশ্যই ধয়ের পরে আছে। সুতরাং এই শব্দটাকে কোথায় কোথায় উচ্চারণ করা হয়? সাউথ। তাহলে সাধু শব্দ যে আছে, এখানে রস্যইটা এটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো, স যোগ আ যোগ ধ যোগ রস্যৌ। তাহলে রস্যটা কোথায় আছে? ধয়ের পরে আছে। খেয়াল করতে হবে সবাইকে। ধয়ের পরে যে রস্যৌ, সেটা কি ধয়ের পরেই আছে না ধয়ের আগে চলে আসছে? অবশ্যই এক ধাপ আগে চলে আসছে। তাহলে রস্য এবং রস্যৌ শব্দের মাঝে যেখানে থাকে তার থেকে যদি এক ধাপ আগে উচ্চারিত হয়, তাহলে সেটাই কি হবে? অপিনিহিতি। বুঝে আসছে বিষয়টা? এটা হলো একটা পদ্ধতি গেল। আরেকটা হলো জফলা। জফলা যুক্ত বর্ণ। এই জফলা যুক্ত বর্ণ যে আছে, এটা পূর্বে, জফলা যুক্ত বর্ণের পূর্বে রস্যই আসলে, রস্যই আসলে, যেমন আমরা একটু দেখি কতগুলো জফলাযুক্ত বর্ণ যেগুলোর পূর্বে রস্যই আসে, এবং ওই রস্যই আসলে ওটা কি হয়ে যাবে? অপিনিহিতি হয়ে যাবে। যেমন দেখো, আমরা একটা শব্দ বলি বাক্য। এই যে বাক্য শব্দটা যে আছে, এখানে কিন্তু ক এর সাথে জফলা যুক্ত আছে। এই বাক্য শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি বাক্য, তাহলে এখানে দেখতে পাচ্ছি জফলাযুক্ত বর্ণের পূর্বে কি আসছে? রস্যই আসছে। সুতরাং জফলাযুক্ত বর্ণের পূর্বে যদি রস্যই আসে, তাহলে সেটা কি হয়ে যাবে? অপিনিহিতি। আরেকটা যেটা আছে, আরেকটা উদাহরণ দেখি আমরা। শব্দ আছে সত্য। এই সত্য শব্দটা যে আছে, এটাকে আমরা উচ্চারণ করতে পারি সত্য। দেখতে হবে। তাহলে সত্য শব্দটার শেষে কি আছে? জফলা। জফলা কার সাথে আছে? তয়ের সাথে। এই জফলাযুক্ত বর্ণ যে আছে, তার পূর্বে কি আসছে? রস্যই আসছে। সুতরাং জফলাযুক্ত বর্ণের পূর্বে যদি রস্যই আসে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? অপিনিহিতি। অপিনিহিতির দুইটা প্রসেস গেল। আচ্ছা, এরপর আছে স্বরসংগতি। স্বরসংগতি যে পরিবর্তনটার ধরন আছে, এখানে সংগতি শব্দের অর্থ মিল। এই যে সংগতি শব্দটা আছে, এটার অর্থ মিল। একটু দেখতে হবে, আমরা আগে যে পরিবর্তনটা পড়েছি সেখানে স্বরাগমের মধ্যে পড়েছি একটা স্বর ছিল না, স্বরের আগমন হয়েছে। স্বরলোপের মধ্যে পড়েছি একটা স্বর ছিল, সেটা লোপ পেয়ে গেছে, রহিত হয়েছে। কিন্তু এখানে কিন্তু আগমনও হবে না, লোপও পাবে না। একটা স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হবে। যেমন দেখেন, আমি একটা শব্দ বললাম মূলা। এই যে মূলা শব্দটা যে আছে, এটার উচ্চারণ আবার কেউ কেউ করে মূলো। একটু দেখতে হবে, এই মূলা শব্দটার প্রথমে কোন স্বরটা আছে? মূলা শব্দের প্রথমে স্বরধ্বনিটা আছে রস্যৌ, আর শেষে যে ল আছে, ল এর সাথে আছে আ। একটু খেয়াল করতে হবে, এই যে রস্যৌ এখানে ছিল, এখানে আ আছে। দুটোর মধ্যে কোনটা পরবর্তীটায় টিকে আছে? রস্যৌ টিকে আছে, আর আ যে আছে, আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে ছিল রস্যৌ আর এখানে ছিল কি? আ। সেই রস্যৌ টিকে আছে, বাট আ যে আছে, আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। অর্থাৎ যে টিকে আছে সেই রস্যর প্রভাবে আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। আর এক স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় কি? স্বরসংগতি। এবার আরেকটা শব্দ দেখতে পারি আমরা এরকম ভাবে অনেকগুলো ব্যবহার করতে পারি। যেমন একটা শব্দ আছে শিকা, শব্দ আছে শিকা।
এই যে শিকা শব্দটা যে আছে, এই শিকা শব্দটাকে আবার কেউ কেউ উচ্চারণ করে শি কে। একটু খেয়াল করতে হবে, শিকা শব্দটার প্রথমে আছে রস্যই স্বরটা, আর পরবর্তীতে স্বর কি আছে আ। একটু দেখতে হবে, এই যে রস্যই আছে আর এখানে আ আছে, প্রথমে রস্যই ছিল, সে পরবর্তীতে কি আছে আ আছে, সেই রস্যইটা এখানে টিকে আছে, বাট আ যে আছে আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে এ হয়ে গেছে। অর্থাৎ রস্যের প্রভাবে আ পরিবর্তন হয়ে এ হয়ে গেছে। আর এক স্বরের প্রভাবে অন্য স্বর যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলা বলছিলাম, স্বরসংগতি। একটু দেখবো স্বরসংগতির আরেকটা নিয়ম আছে। আমরা একটু দেখি, একটা শব্দ আছে দেশি, একটা শব্দ আছে দেশি। এই দেশি শব্দটা যে আছে এটাকে পরিবর্তন করে আমরা অনেক সময় ব্যবহার করি দিশি। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষরা এই শব্দটা উচ্চারণ করে থাকে। দেশি শব্দের মধ্যে এখানে প্রথম স্বরটা কি আছে এ, আর দ্বিতীয় স্বরটা কি আছে ই। দুটোর মধ্যে কোনটা পরবর্তীটা টিকে আছে, শেষের ইটা টিকে আছে, বাট প্রথমের এটা যে আছে এ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে ই হয়ে গেছে। তাহলে এখানে প্রথম শেষেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে, আর এখানে আমরা যেটা দেখেছি সেখানে প্রথমটার প্রভাবে শেষেরটা কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে। তার একটু খেয়াল করতে হবে, একটা স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হচ্ছে, আর এক স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হওয়ার প্রক্রিয়াটার নাম কি স্বরসংগতি। এখন কথা হলো যেটা প্রথমটার প্রভাবে, যেমন এই দুটোতে দেখছি আমরা প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, রস্যের প্রভাবে আ পরিবর্তন হয়েছে, সুতরাং এটা হবে প্রগত স্বরসংগতি, প্রগত স্বরসংগতি। আর এখানে যেহেতু শেষেরটার প্রভাবে মানে রস্যের প্রভাবে এ পরিবর্তন হয়েছে, শেষেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে, সুতরাং এটা হলো পরাগত স্বরসংগতি। স্বরসংগতির আরেকটা প্রকার আছে, সেটা হলো অন্য অন্য স্বরসংগতি। সেখানে আমরা দেখব প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, আবার দ্বিতীয়টার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে, বাট এখানে কিন্তু এরকম হয় নাই। এখানে হয়েছে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন, আর শেষে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে। যেমন দেখি, আমরা একটা শব্দ ব্যবহার করি, হ্যাঁ বিদ্যা, একটা শব্দ আছে, এই বিদ্যা শব্দটা আবার পরিবর্তন হয়ে কখনো কখনো উচ্চারিত হয় বীজ যা। কিন্তু দেখবো এখানে ছিল, প্রথমে ছিল হলো দ, আর দ্বিতীয় বর্ণ ছিল কি জ। এই জয়ের প্রভাবে দ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে জ হয়ে গেছে, আবার দয়ের প্রভাবে আবার জ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে জ হয়ে গেছে। অর্থাৎ উভয়টার প্রভাবে পরিবর্তন হয়েছে, আগেরটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয়েছে, আবার পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন প্রক্রিয়াকে আমরা অন্যান্য স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি। এটা হলো স্বরসংগতির বিষয়। স্বরসংগতির তিনটা ভাগে বিভক্ত হয়ে পড়ছে, এটা হলো প্রগত, পরাগত, আর এটা হলো অন্যান্য। এরপরে আমাদের আরেকটা পরিবর্তন প্রক্রিয়া আছে, সেই পরিবর্তন প্রক্রিয়াটার নাম হলো অসমীকরণ। এটা দেখবো আমরা অসমীকরণ কোনটা। অসমীকরণ, অসমীকরণ হলো একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য শব্দের মাঝে যে স্বরধ্বনি আসে। একটা শব্দ যেন দুইবার উচ্চারিত না হতে পারে, এর জন্য মাঝে অনেক সময় একটা স্বরের আগমন হয়। যেমন দেখেন, আমরা একটা উদাহরণ দেখতে পারি, একটা শব্দ হতে পারে টপ যোগ টপ, তাহলে দুটো একই রকম আছে, কিন্তু এই শব্দটাকে যখন আমরা একত্র করে ফেলি তখন এটা হবে টপা টপ। একটু খেয়াল করতে হবে, শব্দটা ছিল বলে তো কতটুকু ছিল, এখানে ছিল টপ, তার মানে এই টপটুক ঠিক আছে, আর এখানে কি আছে টপ, এটা ঠিক আছে। বাট দুটা শব্দের এই অংশটা যে আছে, প্রথম অংশের উচ্চারণ কিন্তু এটুকু সহ হচ্ছে, আর তখন এটার উচ্চারণ হচ্ছে কি টপা, আর পরবর্তী অংশ হচ্ছে কি টপ। দুটা একসাথে হলে হওয়া উচিত ছিল টপ টপ, সেটা না হয়েছে, প্রথমটা হয়েছে টপা আর পরেরটা হয়েছে টপ। অর্থাৎ একই ভাবে টপ টপ যেন দুইবার উচ্চারিত হতে না পারে, তাই এর মাঝে একটা স্বরের আগমন হয়েছে, সেটা কি আ। এই যে আ যে আছে, এই আটাকেই আমরা বলবো অসমীকরণ। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা আমরা আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা আমরা করব সেটার নাম হলো ব্যঞ্জন বিকৃতি।
ব্যঞ্জন বিকৃতি। এই যে ব্যঞ্জন বিকৃতি আছে, এটা কি? খুবই সহজ কথা। এখানে আমরা যেটা দেখবো, বিকৃত যে আছে, এই বিকৃত শব্দের অর্থ কি? বিকৃত অর্থই হলো কি? পরিবর্তন হওয়া। ব্যাস। তার মানে একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে যদি অন্য কোনো ব্যঞ্জন ব্যবহৃত হয়, তাহলে সেটাই ব্যঞ্জন বিকৃতি। যেমন দেখি, আমরা ব্যবহার করি একটা শব্দ পানি। এই পানি শব্দটা নোয়াখালীতে উচ্চারণ করা হয় হানি। এখানে প্রথম শব্দ যে আছে, শব্দের মধ্যে ব্যঞ্জনটা কি ছিল? প। সেই প ব্যঞ্জন পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? হ। অর্থাৎ ব্যঞ্জন যা আছে এটা পরিবর্তন হয়ে অন্য ব্যঞ্জন ব্যবহৃত হচ্ছে। সবাইকে মনে রাখতে হবে, ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বেশি পরিবর্তন হয় যে প্রক্রিয়াটায়, সেই প্রক্রিয়াটার নাম হলো ব্যঞ্জন বিকৃতি। বিভিন্ন সময় এই প্রশ্ন এসে থাকে যে ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বেশি পরিবর্তন কোথায় হয়ে থাকে, সেটা হলো ব্যঞ্জন বিকৃতি। এরপরে আছে হলো ব্যঞ্জন দ্বিত্ব। কি আছে? ব্যঞ্জন দ্বিত্ব। আমরা যে শব্দের অর্থটা দেখব, দ্বিত্ব মানে হলো দুই। দ্বিত্ব মানে কি? দুই। অর্থাৎ একটা ব্যঞ্জন ধ্বনি যদি দুইবার উচ্চারণ করা হয়, তাহলে সেটা ব্যঞ্জন দ্বিত্ব। অনেক সময় আমরা এটা করে থাকি, বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য কোনো শব্দে। যেমন দেখি, আমরা শব্দ বললাম হ্যাঁ চাকা। এই চাকা শব্দটা যে আছে, এটার উচ্চারণটা আমরা মাঝে মাঝে করি চাক্কা। চাকা শব্দটা কি বলি? চাক্কা। ছিল এখানে কয়টা ব্যঞ্জন? কম একটা। সেখানে ক হয়ে গেছে কয়টা? দুইটা। ব্যঞ্জনে দ্বিত্ব হয়েছে। একটা ক, একটা বফলা আছে, আর বফলার উচ্চারণটা এখানে দ্বিত্ব হবে। ঠিক একই রকম ভাবে আমরা একটা শব্দ ব্যবহার করি আবার। এই যে আবার শব্দটা আছে না, এই আবার শব্দটাকে আমরা মাঝে মাঝে কি বলি? আব্বার। একটু খেয়াল করতে হবে, মূল শব্দটা হলো আবার। মূল শব্দটা কি? আবার। আর এটাকে আমরা ব্যবহার করি কি হিসেবে? আব্বার হিসেবে। এগুলো ছিল একটা ব্যঞ্জন, হয়ে গেছে কয়টা? দুইটা। আর একটা ব্যঞ্জন এরকম দুইবার উচ্চারিত হওয়াকে এটাকে আমরা কি বলি? ব্যঞ্জন দ্বিত্ব। এরপর আরেকটা আছে ব্যঞ্জন চ্যুতি। একটু দেখবো আমরা ব্যঞ্জন চ্যুতি কোনটা। চ্যুত শব্দের অর্থ হলো বাদ যাওয়া। চ্যুত শব্দের অর্থ কি? বাদ যাওয়া। তার মানে কি? ব্যঞ্জন চ্যুতি মানে হলো কোন একটা ব্যঞ্জন ধ্বনি শব্দের মধ্যে থেকে বাদ যাওয়া। কিন্তু কোন ধরনের সব ব্যঞ্জন ধ্বনি বাদ যাবে? বাদ যাবে হলো সম উচ্চারিত দুইটা ব্যঞ্জনের একটা। সম উচ্চারিত দুইটা ব্যঞ্জনের একটা, অর্থাৎ একই রকম উচ্চারণ এমন দুইটা ব্যঞ্জনের একটা ব্যঞ্জন ধ্বনি কি যাবে? বাদ যাবে। যেমন দেখুন, আমি একটা শব্দ বললাম বউ দি দি। এই যে শব্দটা আছে, এই শব্দটার মধ্যে এটাকে আমরা মাঝে মাঝে উচ্চারণ করি বউ দি বলে। একটু দেখবেন এখানে ব্যঞ্জন কয়টা আছে? এখানে একটা ব্যঞ্জন আছে দি, একটা ব্যঞ্জন আছে দি। দুটো একই রকম কিনা? দি দি, সম উচ্চারণ। আর সম উচ্চারিত দুটা ব্যঞ্জনের একটাকে আমরা কি করে দিছি? এখানে বাদ দিয়ে দিছি। সুতরাং এটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি। বুঝতে পারছো বিষয়টা? ব্যঞ্জন চ্যুতির পরে আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো অন্তর্হতি। আচ্ছা, এরপরে আছে অন্তর্হতি। অন্তর্হতি কোনটা আমরা একটু দেখব। এখানে দুটো শব্দ আছে, একটা আছে অন্তর আর একটা আছে হতি। অন্তর শব্দ হলো ভিতর, আর হতি মানে বাদ। তাহলে শব্দের ভিতর থেকে বাদ যাবে কে? যেহেতু ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ছিল আগে, সুতরাং এটা ব্যঞ্জন ধ্বনি বাদ যাবে। কিন্তু এখানে ব্যঞ্জন ধ্বনি যে বাদ যাবে, এটার সাথে ব্যঞ্জন চ্যুতির একটা পার্থক্য আছে। পার্থক্য কি? ব্যঞ্জন চ্যুতির মধ্যে বলেছিলাম সম উচ্চারিত দুটা ব্যঞ্জনের একটা বাদ যাবে, কিন্তু এখানে কিন্তু এরকম না। এখানে কোন একটা শব্দের মাঝ থেকে যাতে একটা ব্যঞ্জন ধ্বনি কি যাবে? বাদ যাবে। যেমন দেখি, আমরা দেখি একটা শব্দ বলি আমরা ফাল্গুন। এই যে ফাল্গুন শব্দটা যে আছে, এই ফাল্গুন শব্দটা রবি ঠাকুর বলেছেন ফাগুন। একটু দেখতে হবে এখানে ফাল্গুন শব্দের ক্ষেত্রে ল যে আছে, এই যে লটা, এই লটা এখানে কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। অর্থাৎ শব্দের মাঝ থেকে এটা হতি হয়ে গেছে। সুতরাং এটা কি হবে? অন্তর্হতি। এখানে কিন্তু ল আর গ দুটা ওই বড় দিদির মতো সম উচ্চারিত ব্যঞ্জন না। সম উচ্চারিত দুটো ব্যঞ্জনের একটা বাদ গেলে সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। আর অন্তর্হতি হলো কোনো কারণ ছাড়া শব্দের মাঝে একটা ব্যঞ্জন ধ্বনি বাদ যাওয়া। ঠিক একই রকম ভাবে হতে পারে ফলাহার। ফলাহার থেকে কি হতে পারে? ফলার। ঠিক এক হ বাদ গেছে। আবার আলাহিদা থেকে কি হতে পারে? আলাদা। এরপরে আরেকটা আছে, সেটা হলো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কোনটি? এটা আমরা একটু দেখব। বিপর্যয় শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া।
বিপর্যয় অর্থ কি বলছি? স্থানান্তরিত হওয়া। ধ্বনি বিপর্যয়ের কাজ যেটা হবে সেটা হলো দুটো ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আগেরটা পরেরটা জায়গায় চলে যাবে আর পরেরটা আগেরটা জায়গায় চলে আসবে, দুটো ব্যঞ্জন ধ্বনি। যেমন দেখেন একটা শব্দ লাফ, এই যে লাফ শব্দটা যে আছে এটাকে আবার আমরা মাঝে মাঝে বলি ফাল, একটু দেখতে হবে। এখানে লাফ শব্দের মধ্যে ল আগে ছিল না ফ আগে ছিল? অবশ্যই ল আগে ছিল, সেই লটা এখানে চলে গেছে কোথায়? ফ এর জায়গায়, আর ফ চলে আসছে কোথায়? ল এর জায়গায়। আর দুটো ব্যঞ্জন ধ্বনি এরকম পরস্পর স্থান পরিবর্তনের নাম কি বলেছি? ধ্বনি বিপর্যয়। এরকম আরো হতে পারে অসংখ্য শব্দ। তার মানে রিক্সা একটা শব্দ আছে, এই রিক্সা শব্দটা আমরা উচ্চারণ করে থাকি রিস্কা। একটা শব্দ আছে পিশাচ, এই পিশাচ শব্দটা আমরা উচ্চারণ করে থাকি পিচাস। ধ্বনি পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়াটার নাম সমীভবন, একটু দেখতে হবে। সমীভবন, আর আরেকটার নাম হলো বিষমীভবন। সমীভবন কাকে বলে? সমীভবন হলো সমান নয় এমন দুইটা ব্যঞ্জনকে সমান করে দেয়া, অর্থাৎ অসমান ব্যঞ্জনকে সমান করে দেয়া। আর বিষমীভবন হলো সমান আছে মানে একই রকম আছে এমন দুইটা ব্যঞ্জনের একটাকে পরিবর্তন করে দেয়া, অসমান করে দেয়া। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, সমী মানে সমান আর বিষমী মানে অসমান। দেখেন সবাই দিকে, আমি একটা শব্দ বললাম পদ দো, এই পদ লিখছি কিন্তু পদ ম, কিন্তু এর উচ্চারণটা কি করি আমরা? পদ দ। একটু খেয়াল করতে হবে, এখানে প্রথম ব্যঞ্জনটা কি ছিল? দ, আর দ্বিতীয় ব্যঞ্জনটা কি? ম। দুটো সমান না অসমান? অবশ্যই দুটো ব্যঞ্জন অসমান। আর সেখানে প্রথম ব্যঞ্জনটা কি হয়েছে? দ, দ্বিতীয় ব্যঞ্জনটা কি হয়েছে? দ। দুটো সমান না অসমান? সমান। ছিল কি? অসমান, বানানো হয়েছে সমান, সেটাকে আমরা কি বলবো? সমীভবন। আর যদি সমান থাকে এমন দুইটা ব্যঞ্জনকে অসমান বানানো হয় তাহলে সেটা কি হবে? বিষমীভবন। যেমন দেখেন সবাই, আমি একটা শব্দ বললাম লাল, এই লাল শব্দটাকে কোথায় কোথায় উচ্চারণ করা হয়? নাল। এটা দেখতে হবে, লাল শব্দের মধ্যে প্রথম ব্যঞ্জনটা কি আছে? ল, আর দ্বিতীয় ব্যঞ্জনটা কি আছে? ল। সেখানে প্রথম ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে গেছে কি? ন, আর দ্বিতীয় ব্যঞ্জনটা কি? ঠিক আছে ল। অর্থাৎ দুটো একই রকম ব্যঞ্জন ছিল ল ল, সেখানে একটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সমান ব্যঞ্জন পরিবর্তন হয়ে যদি অসমান বানানো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বিষমীভবন। ধ্বনি পরিবর্তনের সর্বশেষ প্রক্রিয়া যেটা, সেটার নাম হলো অভিশ্রুতি। একটু দেখতে হবে সবাইকে, অভিশ্রুতি কি? অভিশ্রুতি আমরা দেখব অভিশ্রুতি কোন ধরনের ধ্বনি পরিবর্তনকে আমরা অভিশ্রুতি সাধারণত বলে থাকি। আচ্ছা, অভিশ্রুতির মধ্যে সাধারণত কাজ হয়ে থাকবে দুটো। একটা হলো যদি শব্দের শেষে ইয়া থাকে তাহলে সেই ইয়া পরিবর্তন হয়ে যাবে এ, ইয়া পরিবর্তন হয়ে কি হবে? এ। আর যদি শব্দের শেষে উয়া থাকে তাহলে সেই উয়া পরিবর্তন হয়ে যাবে ও। যেমন একটু সবাই খেয়াল করেন, আমরা একটা শব্দ বললাম কোরিয়া, এই কোরিয়ার শেষে কি আছে? রস্যই, আর এখানে কি আছে? কি? আ। দুটোকে একত্রে করলে কি পাই? ইয়া। আর ইয়া থাকলে সেজন্য কিভাবে করছিলাম? এ। সবাই দেখেন, কোরিয়া থেকে আমরা এখানে কি করেছি? করে। আবার এখানে যে একটা শব্দ আছে সেটা আমি বলেছিলাম উয়া থেকে কি হবে? ও হবে। যেমন দেখেন একটা শব্দ আছে মাসুয়া, এই যে মাসুয়া শব্দটা যে আছে এর শেষে কি আছে? উ, আর কি আছে? আ। তাহলে এখানে কি পেয়েছি? উয়া। আর এই উয়াটা পরিবর্তন হয়ে কি হবে? মে সো। আমি কি বলছিলাম? উয়া পরিবর্তন হয়ে কি হবে? ও হবে। তাহলে এখানে ছিল উ আ, পরিবর্তন হয়েছে কি? এ। এখন সবার প্রশ্ন থাকতে পারে এখানে ময়ের শেষে তো আ ছিল, সেই আটা পরিবর্তন হলো কেন? আটা পরিবর্তন হয়েছে স্বরসংগতির কারণে, সেটা আলাদা একটা প্রসেস যেটা আমরা স্বরসংগতি দেখেছিলাম আগের বোর্ডে। আচ্ছা, এই সর্বশেষ টপিকসটা এটাই ছিল ধ্বনি পরিবর্তনের সর্বশেষ টপিকস। এইভাবে আমরা ধ্বনি পরিবর্তনের ব্যঞ্জন ধ্বনিগুলোর পরিবর্তন করতে পারি এবং স্বরধ্বনির পরিবর্তন করতে পারি। আর এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধ্বনি পরিবর্তনের সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। অন্য একদিন অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে বাংলা দ্বিতীয় পত্রে। ধন্যবাদ সবাইকে।